আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা শুনছেন সাখাওয়াত অডিও বুক স্টুডিও। মহান ওসমানী সাম্রাজ্য বা খিলাফতের শাসকদের জীবনের অজানা রহস্য বা গোপনীয় অধ্যায়ের উন্মোচন। তো আজকে আমাদের আয়োজন ওসমানী সাম্রাজ্যের প্রথম সুলতান ওরহান গাজী। ওরহান ১.৫ শতাব্দী ধরে সমস্ত সুলতানদের এক প্রেরণাময় উদাহরণ। আহমদ হামদি তানবানার ওসমানীয় ইতিহাস প্রাজ্ঞ লেখক ইদ্রিস আল বিতলিসি তার লিখিত ফার্সি ৭০০ বেহেস্ত গ্রন্থে দৃঢ়তার সাথে দাবি করেছেন ওসমানী রাষ্ট্রের প্রকৃত স্থপতি হলেন গাজী ওরহান। অন্যদিকে ওসমানী ইতিহাস বিশারদ খলিল ইরানজি ওসমানী ইতিহাসের চুরচেরা বিস্তারিত যার নখদর্পণে তার দাবি ওরহান গাজী সুলতান উপাধি ধারণকারী প্রথম ওসমানী শাসক। তার ওসমানী সাম্রাজ্যের শেষ ঐতিহাসিক আব্দুর রহমান শরফ বেগের ভাষায় ওরহান ছিলেন এক কথায় সংসপ্তক, যিনি তার পিতার শুরু করা ভিত্তির উপর দাঁড়িয়ে প্রথম একটি রাষ্ট্র গড়ে তোলার মূল কারিগর ছিলেন। আনাতোলিয়ার উপত্যকায় ঘুরে বেড়ানো যাযাবর সমাজকে সফলভাবে এমন একটি রাষ্ট্র রূপদান করেছিলেন যা তার ন্যায়পরায়ণ ব্যবস্থাপনার মাধ্যমে শাসন করেছিল একযুগ এশিয়া ও ইউরোপ। মহান স্থপতি পরিচয়ের আড়ালে চাপা পড়ে গেছে তার বিনয়ী স্বভাব, যা তিনি তার সৎ ভাই আলাউদ্দিন বীর নানা শায়েখ এদেবালির সাহায্য থেকে পেয়েছিলেন আর তার পিতা থেকে পাওয়া বজ্রকঠিন সংকল্প। তার শুদ্ধ শুভ্র সততা, তার ভাই আলাউদ্দিন থেকে পাওয়া নম্রতা স্পষ্টভাষী। তার বরকত, নিরাপত্তা চেয়ে চোখের বাড়ি ফেলা আলেমদের দোয়া ইতিহাসের আড়াল রয়ে গেছে। গাজী ওরহানকে স্মরণ করা হয় ওসমানীয় তৃতীয় সুলতান হিসেবে। তিনি ছিলেন সবচেয়ে দীর্ঘকাল শাসন করা সুলতান, যার ব্যক্তি ছিল টানা ৩৬ বছর, যদিও তার থেকেও অনেক দীর্ঘকাল শাসন করেছেন বহু সুলতান। ইতিহাসের সূত্রগুলো জানাচ্ছে তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, প্রভাবশালী, রাশভারী চেহারার অধিকারী। তিনি ছিলেন গোলাপি আভা মিশ্রিত ফর্সা ত্বকের অধিকারী। চাপদাড়ির ফ্রেমে তার ভ্রু জোড়া ছিল অর্ধচন্দ্রার ধনুকের ন্যায়। সুদীর্ঘ দৈহিক গড়নের প্রশস্ত কাঠজোড়া ছিল অত্যন্ত সুঠাম। টান টান চোখের নিচে তার নাকটি ছিল মেষের নাকের মতো। রোমান ঐতিহাসিক চার্লস কন্ডেস প্লিস উল্লেখ করেছেন, গাজী ওরহান ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও নম্র স্বভাবের। তিনি ছিলেন ভীষণ দয়ালু, বিশেষ করে বিজেতা, শিল্পী ও অসহায়দের প্রতি। ঐতিহাসিক নাফরিস বর্ণনা করেছেন, তিনি আলেম সমাজ ও কুরআনের হাফেজদের প্রচণ্ড ভালোবাসতেন। তাদের জন্য বিশেষ ভাতা চালু করেছিলেন, যা ওসমানীয়দের ভাষায় উলফাহ নামে পরিচিত। ওসমানী সালতানাতের নিরাপদ ভিত গড়ার পেছনে গাজী ওরহানের অবদান অনস্বীকার্য। তিনি ইয়ানি হাসার তার খ্রিস্টান গভর্নরের কন্যা নীলুফারকে বিয়ে করেছিলেন। এই পক্ষে স্ত্রী থেকে জন্ম নিয়েছিলেন প্রথম মুরাদ। এই কারণে বলা হয় ওসমানী রাজপরিবারের অধিকাংশই নীলুফারের বংশধর থেকে। নীলুফারের সাথে তার বিবাহের বিষয়টি সামনে রাখলে আমরা একটি চমকপ্রদ বিবাহিত নীতি দেখা পাই। গাজী ওরহান যখন নীলুফারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন তার বয়স ছিল মাত্র ১২ কিংবা ১৫ বছর। অন্যদিকে নীলুফার ছিলেন তার চেয়ে ৫ বা ৬ বছরের বড়। অতএব বলা চলে তিনি বিয়ে করাটা নীলুফারের জন্য অত্যন্ত প্রথম দিকে তো বটেই, আনুষ্ঠানিকতা পালন ছাড়া আর কিছুই ছিল না। এই কারণে যেমনটা রশিদ আকরাম কুসুন্ডু বিশ্বাস করেন যে একটি গ্রুপ ১১, ১২ বা ১৫ বছরের বালকের সাথে ১৬ বা ১৮ বছরের কিশোরীর দৈহিক ভালোবাসা গড়ে ওঠাটা প্রায় অকল্পনীয়। তার বিবাহ ইতিহাসে আরও একটি চমকপ্রদ দিক হল বাইজেন্টাইন সম্রাট ইয়ানিস কনস্টান্টিনিক ক্যান্টাকুনিজের কন্যা থিওডোরার সাথে রাজনৈতিক কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। ইসমাইল হাক্কি আউজন চার্চি এর মতে এই বিয়ে অনুষ্ঠিত হয় ১৩৪৬ খ্রিস্টাব্দের মে মাসের দিকে। এই বিয়ের ফলে ওসমানীয়দের ৫,০০০ সৈন্য বাইজেন্টাইনদের সরাসরি অধীনে চলে আসে। ঘটনাপ্রেক্ষিতে স্পষ্ট হয় এই বিয়ের উপর বাইজেন্টাইনদের পক্ষ থেকে আরও একটি শর্ত ছিল, তার স্ত্রী যখনই পিতৃভূমিতে বেড়াতে যেতে চাইবেন, গাজী ওরহান তাকে যেতে দেবেন। এর সপক্ষে আমরা ঐতিহাসিক নথিপত্রে বেশ কিছু প্রমাণ পাই, যেমন গাজী ওরহান ১৩৪৭ খ্রিস্টাব্দের দিকে স্ত্রীকে নিয়ে ইস্তাম্বুলে ইস্কুডার বন্দরনগরীতে আসেন। সেখানে তার সেনাবাহিনী সবুজ জমিনের উপর লাল গালিচা বিছিয়ে অভ্যর্থনা জানায়। সময়টি বসন্ত কিংবা গ্রীষ্ম ছিল। অন্যদিক থেকে বাইজেন্টাইন সৈন্যরা দ্রুতগতি বোটে করে মাইন্টেড টাওয়ারের কাছে আসে। তারা থিওডোরাকে সাথে করে পিতার প্রাসাদে নিয়ে যায়, বেশ কিছুদিন সেখানে কাটায়। তারপর থিওডোরাকে আবার মেন্ডেন্ট টাওয়ারের নিকটে পৌঁছে ওরহানের সেনাসদের কাছে হস্তান্তর করে। থিওডোরার বাসর হল সিরিদ্রিপ প্রদেশে ওসমানী নৌবহর সেখানে কনে দিয়ে আসত। এরপর মুদানিয়া হয়ে তারা বোসা হিসা ওরহানের প্রাসাদ পর্যন্ত শোভাযাত্রা অব্যাহত থাকে। নির্ভরযোগ্য সূত্র আমাদের কাছে খুবই ইচ্ছে হয় গাজী ওরহান চিত্রকর্ষক শিল্পকলায় মুগ্ধ হতেন কিনা। এর উত্তর পেয়ে বেশ কিছু যাওয়ার প্রয়োজন হয়। প্যারিসের বিখ্যাত লুভর জাদুঘরে তার
নাখচিতপুরের শিল্পকর্মের বিভিন্ন নিদর্শন এখনও সংরক্ষিত আছে, যা গাজীউল খানের গভীর শিল্পপ্রেমীর প্রমাণ। বিখ্যাত মরক্কান পর্যটক আল্লামা ইবনে বতুতা, যিনি ব্যক্তিগতভাবে গাজীউল খানের সাক্ষাৎ দানের আবেদন হয়েছিলেন, তিনি তার সম্পর্কে আমাদের জানাচ্ছেন, তুর্কমেন সুলতানদের মধ্যে সর্বোৎকৃষ্ট রাজভূমি, সেনা দল, প্রাচুর্যের দিক থেকে তিনি ছিলেন সকল সুলতানদের থেকে এগিয়ে। ইবনে বতুতার বিবেচনায় ওরখান বে একটি 100টি দুর্গ পরিচালনা করতেন। এর অধিকাংশ সময় কাটত সেসব দুর্গ পরিদর্শন করে। ইবনে বতুতা বলেছেন, বর্ণিত আছে তিনি এক নগরীতে 1 মাসের বেশি অবস্থান করতেন না। শত্রুদের উপর অনবরত ঝাঁপিয়ে পড়তেন, একের পর এক শত্রুদের দুর্গ অবরোধ করে রাখতেন এবং বিজয় করতেন। যে কাজটাকে তার অন্তর সবচেয়ে বেশি প্রফুল্ল তা হচ্ছে তার নির্দেশে নির্মিত জুমা মসজিদসমূহ আলোর ব্যবস্থা করতে পারা, প্রাসাদে গরিব দুঃখীদের জন্য রান্না করা বা খাবার নিজ হাতে তাদেরকে পরিবেশন করানো। অন্যদিকে ইতিহাস লেখক তনবানার ওরখান গাজীর মৌলিক বিশেষত্ব হিসেবে নিম্নোক্ত বিষয়টি তুলে ধরেছেন। তার মূল গুণ হলো তিনি শুধু সাম্রাজ্য সৃষ্টির পেছনে লেগে থাকতেন না, বরং তাকে ঢেলে দিতেন তার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দয়ার সংমিশ্রণ। ইয়াহিয়া বুস্তান, যার লিখিত গ্রন্থ আত-তারিখ ওয়াস-সাফি অনুযায়ী গাজীউল খান নিয়মিত সোম বৃহস্পতি রোজা রাখতেন। তিনি পশমের পাগড়ি ব্যবহার করতেন, এর উপর জালালউদ্দিন রুমির অনুকরণে সাদা রুমাল পেঁচাতেন। কিছু সূত্র অনুযায়ী তিনি পাগড়ি পরতেন পশুর শুভ্র চামড়ার টুপি দিয়ে। আসুন গাজীউল খানের প্রকৃতি অনুধাবনের চেষ্টা করা বহুমাত্রিক মেধার অধিকারী আহমদ হামদি তানবানার আরও কিছু উপলব্ধি জানা যাক। কবি ইউনুস ইমরান দুরানার ভর করে গাজীউল খানের সফলতার দিকে উড়ে চলার সমীকরণটি কীভাবে, এই চৌকস নায়কের চোখ খুঁজে নিয়ে দেখুন। দ্বিতীয় সাম্রাজ্য গড়ে তোলার পেছনে গাজীউল খানের প্রমুখ ও কবি ইউনুসের ভূমিকা আমি কোনো তফাৎ দেখি না। যতবার আমি গাজীউল খানের দিকে তাকাই, সেখানে আমি কবি ইউনুসের কাব্যচিত্রের প্রতিচ্ছবি দেখতে পাই। সমস্ত বিজয়ের পেছনে থাকা তুর্কি ভাষার প্রসূত মূল্যবান বিধৌত ও আলোকবর্তিকা জানাই হাজার সালাম।